বড় বড় ব্যাগ। আমেরিকাতে তো শুধু 3 মাসের জন্য গার্ডেন করতে হয়। এই টেকনিকটা কি, কিভাবে বীজ দিয়ে চারা উৎপাদন করতে হয়, কি কি প্রসেস, যদি আপনার কাছ থেকে আমরা কিছুটা শিখেও জ্ঞান অর্জন করতে পারি। এটিভি ইউএস এর জনপ্রিয় সব অনুষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে প্রবাস কৃষি। নিউ ইয়র্কে এখনো সেই অর্থে কৃষি কাজ শুরু হয়নি, তবে প্রবাস কৃষির এই পর্ব একটি বিশেষ পর্ব, কারণ এটি হচ্ছে ঈদ স্পেশাল প্রবাস কৃষি। এই পর্বে আমরা বিশেষ কিছু বিষয় তুলে ধরব। এর মধ্যে অন্যতম হচ্ছে মাটি সংগ্রহ, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি মানুষজনকে বা এখানকার বাসিন্দাদেরকে ফ্রি মাটি দিয়ে থাকে। সেই মাটি কিভাবে পাওয়া যায়, কিভাবে আনতে হয়, সেই বিষয়টি যেমন থাকছে, ঠিক তেমনি যাদের ঘরের সামনে বা পেছনে মাটি নেই, শুধু কংক্রিট, তারা কিভাবে টবে গাছ লাগাবেন সেই উত্তর পাবেন, এবং পাশাপাশি কিভাবে চারা উৎপাদন করতে হয়। অর্থাৎ এবারের ঈদ স্পেশাল প্রবাস কৃষি একটু আলাদা, এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পাচ্ছেন। আর ঠিক এই মুহূর্তে আমি নিজেই কিন্তু মাটি সংগ্রহ করতে যাচ্ছি। চলুন আমার সঙ্গে দেখাই কোথা থেকে মাটি সংগ্রহ করতে হয়। আজকের ওয়েদার বেশ মেঘলা, অনেকেই মন খারাপ করেন মেঘলা আবহাওয়া হলে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যারা কৃষক, যারা কৃষিকাজ পছন্দ করেন, তারা এই আবহাওয়াটা পছন্দ করেন। কারণ আমি এখনও জ্যাকেট পরে আছি, নিউ ইয়র্কে এখনও শীত শীত ভাব। আর এ কারণে যারা কৃষিকাজ করেন ঘরের সামনে বা পেছনে, তারা অপেক্ষায় আছেন কখন এই ঠান্ডা শেষ হবে এবং তারা গাছের চারা রোপণ করবেন। একটু জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে আমাদের গন্তব্য ব্রুকলিনে, যেখানে আমরা যাচ্ছি মাটি সংগ্রহ করতে। এবং মাটি সংগ্রহ করার জন্য আমি বেশ কিছু কাগজ হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো কাগজ, আমরা বেশ কয়েকজনের নামে রেজিস্ট্রেশন করেছি। আর নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ মূলত এই মাটিগুলো দিয়ে থাকে শুধু নিউ ইয়র্কের বাসিন্দাদেরকে। ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন হচ্ছে নিউ ইয়র্কের 5টি বরোতেই বিভিন্ন পয়েন্টে বা স্পটেই এই কম্পোস্ট বা মাটি বিতরণ করে থাকে। তো আজকে এই মুহূর্তে আমার গন্তব্য 2টি জায়গা, একটি হচ্ছে ব্রুকলিন আর একটি হচ্ছে ম্যানহাটন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজকে আমরা যে গাড়ি ব্যবহার করেছি সেই গাড়ির আয়তন যা, তাতে আমার মনে হয় না আমি 2টা স্পটে যেতে পারবো। আমি যে কটি মানুষের নামে রেজিস্ট্রেশন করেছি তাতে আমি আজকে ম্যানহাটন থেকে 30 ব্যাগ এবং ব্রুকলিন থেকে 30 ব্যাগ, 60 ব্যাগ আসলে কম্পোস্ট বা মাটি পাওয়ার কথা। আমি মনে হয় না যে এত আনতে পারবো। যাই হোক, যে কটাই আনতে পারি, আনার কিভাবে আনতে হয়, এই প্রক্রিয়াগুলো কি, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো। আর আমার সঙ্গে আছেন রাসেল ভাই, আর পেছনে হচ্ছেন সায়েম শুভ। এই মুহূর্তে আমরা নিউ ইয়র্কের, আমাদের পরিচয় কি, কৃষক। এই মুহূর্তে আমরা কৃষক হিসেবেই যাচ্ছি মাটি আনতে। এবং আমরা আমাদের এবার কিন্তু বিশেষ একটা ইচ্ছে আছে, অর্থাৎ প্রবাস কৃষি টিম এবার নিজেরাও কৃষি কাজ করবে, তাই তো? যাই হোক, মাটি সংগ্রহ প্রক্রিয়া দেখাই, চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে। আমি একটু দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে স্পট ব্রুকলিনের, যেখানে হচ্ছে মাটি দেওয়া হবে। আর এই জায়গাটা দেখেন কি সুশৃঙ্খলিত। যারা মাটি আজকে সংগ্রহ করবেন গাড়ি নিয়ে এসেছেন, একে একে প্রত্যেকের যে রেজিস্ট্রেশনের কাগজ সেটা দেখাচ্ছেন, আর নিউ ইয়র্কের যে বাসিন্দা সেই প্রমাণপত্র দেখাচ্ছেন, আইডি কার্ড দেখাচ্ছেন। এরই মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যিনি হচ্ছে বাংলাদেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা মাটি সংগ্রহ করতে আসি, আপনিও তো একই কাজে। তো এই বছরই কি প্রথম আপনি মাটি নিচ্ছেন, না এর আগেও এভাবে মাটি সংগ্রহ করেছেন? আগেও নিয়েছেন।
তো এই মাটিগুলো কেমন? ভালো না হলে তো আসি না, চাষাবাদ ভালোই হয়? মোটামুটি হয় আর কি। মোটামুটি হয়। ওকে, গাড়ি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু বলে রাখি, আমরা এটিভি ইউএসএ থেকে মূলত একটা টেলিভিশন থেকে কাজ করি, আর আমাদের কৃষিভিত্তিক একটা প্রোগ্রাম হয় প্রবাস কৃষি। তো আপনি মাটি সংগ্রহ করেন, আমরাও সংগ্রহ করার জন্যই এসেছি। এবং আপনি যে গাছ রোপণ করেন, আপনার বাগান নিয়েও একদিন আমি একটু কাজ করতে চাই, যদি অনুমতি দিয়ে রাখেন। আগে থেকেই বলে নিচ্ছি। আসতে পারেন আমার বাগান যদি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু জানতে পারি? মেজবাউদ্দিন, মেজবাউদ্দিন। ব্রুকলিনের কোন জায়গায় বাড়ি আপনার? ওশেন পার্কওয়ে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। মাটি নেওয়ার জন্য আমরা গাড়ি প্রস্তুত করছি। 30 ব্যাগ, কতটুকু নিতে পারবো জানি না। আর এই হচ্ছে মাটি, আমাদের নিজেদেরকেই গাড়িতে তুলতে হবে। মাটি নিজেরাই গাড়িতে তুলবো, নিজেরাই শ্রমিক। এই যে কাজ শুরু করে দিয়েছেন, এরই মধ্যে এক শ্রমিক। ওজন কেমন ভাই? হ্যাঁ, ওজন ভালোই না? বড় বড় ব্যাগ। আচ্ছা, ব্যাগগুলোর ভিতরে মাটি গরম, তাই না? মাটি একদম গরম। আচ্ছা, আমরা যদি নিতে নিতে 30 ব্যাগের থেকে বেশি নিয়ে ফেলি, ওরা কি গুনবে? আমি জানি না। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কেউ যদি 10 ব্যাগের বদলে একটু 5-7 ব্যাগ বেশিও চান, এক্ষেত্রে তারা দিয়ে দেন, আমি জানি। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এমন যে আমরা আসলে 30 ব্যাগে নিতে পারবো না, বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এর মধ্যে আমাদের কম্পোস্ট বা মাটি গাড়িতে ভরে নিয়েছি, এখন আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। হ্যাঁ, আমাদের আরও একটি স্পট ছিল, যেটি হচ্ছে ম্যানহাটনে। আমরা সেই স্পটে আর যেতে পারছি না, আমরা আপাতত এই একটা স্পটের এই মাটি দিয়েই সন্তুষ্ট থাকি। টিম প্রবাস কৃষি মাটি সংগ্রহ করেছে, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের আসলে সত্যিকার অর্থে গাছ লাগানোর জন্য জমি নেই, কিন্তু টবে আমরা গাছ লাগাতে পারি। কিন্তু টবে কীভাবে গাছ লাগাতে হয় সেটি শেখার জন্য আমরা ঠিক এই মুহূর্তে জ্যামাইকা আর হিল সাইডের একটি বাড়িতে এসেছি। কারণ আপনারা যারা আমাদের প্রবাস কৃষি দেখেছেন, তারা অবশ্যই এই এপিসোড সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা। আমাদের প্রবাস কৃষির গত মৌসুমে যতগুলো পর্ব করেছে, এর মধ্যে একটি পর্ব ছিল যাদের কোনো মাটি নেই, কিন্তু টবে চমৎকার করে গাছ লাগিয়েছিলেন। প্রতিবেশী সবাই পেয়েছে, প্রতিবেশী সবাই পেয়েছে, আত্মীয় স্বজন সবাইকে দিয়েছি। আচ্ছা, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা মোটামুটি সবাইকে কিছু কিছু দিয়েছি। ছোট সাইজটা, ছোট শশা। হ্যাঁ। আর কি পরিমাণ এই যে হয়েছিল? শসা অনেক, এই যে আজকে উঠানো হয়েছে 3-4টা। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। কথা বলছি আপনাকে নিখিল চন্দ্র দাস, নিখিল চন্দ্র পাল। নিখিল চন্দ্র পাল আপনার সঙ্গে। তো গত বছর আমরা দেখিয়েছিলাম আপনি খুব চমৎকার করে টবে গাছ লাগিয়েছেন, এবং আশপাশের সবার দৃষ্টি ছিল আপনার ঘরের দিকে। যারা রাস্তা দিয়ে হেঁটে যেত একটু হলেও থমকে দাঁড়াতেন, দেখতেন যে একটা মানুষ, কোনো ধরনের মাটি নাই, শুধুমাত্র টবে আপনি এত সুন্দর করে গাছ লাগান। তো আমরা এবার প্রবাস কৃষি টিম আমরা নিজেরাও গাছ লাগাবো, আমরা মাটি সংগ্রহ করেছি। পাশাপাশি আমরা জানি যে আমাদের কমিউনিটির যারা আছে তারাও মূলত শিখতে চায়, যার মাটি নেই কিন্তু গাছ লাগানোর শখ আছে। তো কিভাবে লাগান বা কিভাবে রোপণ করতে হয়? এখানে 3টা মাটির মানে মিক্সার করতে হবে। কি মাটি কতটুকু মিক্স করে লাগাইতে হয়? মানে আপনার প্রথম দিতে হবে গার্ডেন সয়েল এবং টপ সয়েল। মোটামুটি 50% গার্ডেন সয়েল, 25% টপ সয়েল এবং 15% হলো মিক্সড প্রোটিন। হ্যাঁ, মিক্সড প্রোটিনটা উপরে দিবেন। এই যে মিক্সড প্রোটিনটা সবার উপরে দিবেন, সবার উপরে দিবেন। এই 3টা দিয়ে গাছ বপন করবেন। 15 দিনের মধ্যে গাছ লেগে যাবে। ওয়াটার দিতে হবে 2-1 দিন পর পরই, তখন এই গাছটা সুস্থ হয়ে উঠে যায়। উঠলে তখন তারপরে লাস্ট মোমেন্টে যখন ফল ধরবে ওই মুহূর্তে আপনাকে একটা মিরাকেল লিকুইড সার দিতে হবে। মিরাকেল
ওই মিরাক্কেলের সারটা পানির মধ্যে গুইলে ওই এক একটা ড্রামের মধ্যে ওই এক একটা পটের মধ্যে 1 মগ করে দিবেন। আচ্ছা দিলে আপনার গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং ফল খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা কারণ আমেরিকাতে তো শুধু 3 মাসের জন্য গার্ডেন করতে হয়, যার জন্য অতটুকু খুব তাড়াতাড়ি গ্রোথ করতে হয়। গ্রোথ না করলে ফল পাওয়া যাবে না। লাস্ট অফ দ্য মোমেন্টে গেলে তখন ফল আসবে কিন্তু ঠান্ডায় আর বড় হবে না, ঠান্ডায় বড় হবে না, যার জন্য ওই সিস্টেমে একটু তাড়াতাড়ি করতে হয়। অর্থাৎ এই আবহাওয়ার সাথে সাথে উৎপাদনের যে প্রসেসগুলো সেটা আপনি একদম পুরোপুরি মানিয়ে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটু আমরা দেখবো যে আপনি কি কি গাছ লাগিয়েছেন। আসেন আমরা এ পাশ দিয়ে শুরু করি। গত বছর এই বাড়ি নিয়েও কিন্তু আমরা একটা প্রবাস কৃষির এপিসোড করেছি। সেই এপিসোড যারা দেখেছেন আর এখনকার বাস্তবতার সাথে যদি মিলাতে যান, সবাই অবাক হয়ে যাবেন যে সেই সময় এত সুজলা সফলা একটা ঘর এখন কিন্তু কংক্রিটের স্তূপের মতো মনে হচ্ছে। এই পাশে কি কি আছে? এই পাশে আছে হলো নাগা মরিচ, উরি উরি মরিচ কয়, এটা সিলেটের মরিচ। এই গোলটা গোলটা উরি 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 মরিচ, খুবই মানে সুস্বাদু, মানে ঘিয়ের মতো সেন্ট আসবে। সেম এটা খুব চাহিদা বাঙালিদের জন্য, চাহিদা, এবং সিলেটের মানুষের এটা খুব চাহিদা। এখানে আমি 6টা গাছ বুনছি, 3টা টপে 2টা করে 6টা গাছ বুনছি। হ্যাঁ 6টা গাছ বুনছি। 6টা গাছের যা হবে মানে অনেক টপ সারে দিতে হবে, এরকম ঝাপটার মতো বড় হয়ে যাবে, প্রচুর ধরবে। আর এই পাশটায় হচ্ছে এটা হলো মানে হলো করলা গাছ, দুইটা করলা করে গাছ। এতে করলা গাছ আরো 2টা বুনবো, 4টা করলা গাছে মানে 6টা করলা গাছে প্রচুর করলা ধরবে। সুন্দর করে বেড করা হয়েছে। আপনি এটা কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠ দিয়ে বাকেট বানানো হয়েছে, কাঠ দিয়ে বাকেট বানানো হয়েছে এবং নিজের হাতেই করেছেন। হ্যাঁ হ্যাঁ, কাঠ দিয়ে বাকেট বানানো হয়েছে। এটা মূলা গাছ, বাংলাদেশি মূলা। এটা মূলা গাছ প্রথমে লাগানো হয়েছে, আজকে মনে করেন 7 দিনের মতো হয়। এটা 7 দিনের মতো? হ্যাঁ, এটাও তাই। এটা কি? এটা হলো পালং শাক। পালং শাক? হ্যাঁ, পালং শাক। আর ওইটা হলো ডাটা শাক, বাংলাদেশি ডাটা। এটা ডাটা একদম ছোট, এখন কেবল এটা 2-3 দিন আগে 4 দিন আগে বীজ বপন করছি। আর ওই পাশে হচ্ছে ওইটা হলো লাল শাক। এই পাশে লাল শাক। হ্যাঁ, এটা এখনো বীজ উঠে না, না দেখা যাচ্ছে একদম ছোট। আমার মনে হয় আমার নিজের চোখে দেখা কষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে আপনার পুঁই শাক। পুঁই শাক গাছ। এই সাইডে পুরোটা হলো পুঁই শাক, আর হলো শসা গাছ, কিউকাম্বার শসা। আচ্ছা, আর এই যে আপনি যেটা বললেন যে কাঠ দিয়ে বাকেট তৈরি করেছেন, এটা কি এই মাটিগুলো কি গাছ যখন মরে গেছে, মৌসুম যখন শেষ হয়ে গেছে, তখন কি এই মাটিগুলো ছিল না ফেলে দিয়েছে? না, এখানে ছিল, ঢেকে রাখছিলাম পলিথিন দিয়ে। এইবার আবার ওগুলো নেড়ে চেড়ে আবার নাড়ে চেড়ে দিয়ে আবার সার দিয়ে বুনেছি। আপনারা যদি 1 মাস পরে আসেন, হ্যাঁ, সুন্দর দেখতে পাবেন, একদম চেহারাই বদলে যাবে। আচ্ছা, আমরা তো 1 মাস পর অবশ্যই আসবো। এবার আমার আসার পেছনে একটা কারণ হচ্ছে যে কিভাবে টবে গাছ লাগাতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। লাগানোর নিয়মটা আমরা দেখলাম, এবার পরিচর্যা বলেন। গাছ যখন বড় হতে শুরু করে মানে ওই একটু কষ্ট করতে হয়। ওই যে পানি দিতে হবে, স্প্রে করে না, পানি এই প্রথমে যখন বুনবেন তখন এটার মধ্যে ঢেলে নিয়ে দিতে হয় আস্তে আস্তে। কারণ প্রথমে যদি স্পিডে পানি দেন তাহলে ছোট গাছগুলো নষ্ট হয়ে যাবে। এটাতে দিতে হবে। একটু যখন বড় হয়ে গেলে যখন আমি ওইটার মধ্যে স্প্রে করে সব দিতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে এখন স্প্রে করে দিতে পারতেছি। আর পানি দেওয়াটার নিয়ম কয়বার প্রতিদিন? মানে যখন বেশি খারাপ করবে দিনে 2 বার, সকালে সন্ধ্যায়। আচ্ছা, সকালে সন্ধ্যায়। আর যখন দেখবেন যে না মোটামুটি গাছ ছেয়ে গেছে, 1 বার করে পানি দিলেই না। এটা কি সন্ধ্যার দিকে বা সকালে? সকালে বা সন্ধ্যায় একবার দিলে। সকালে দিলে সবচেয়ে বেটার, সারাদিনটা রোদ থাকে, তখন গাছটা চলবে না, ভালো থাকে।
আমাদের টিম প্রবাস কৃষি আমরা নিজেরাও চাষাবাদ করছি। এবার আপনার কাছ থেকে আমরা অনেকটা জ্ঞান অর্জন করলাম, পাশাপাশি আমরা কি দু একটা চারা টারা পেতে পারি কিনা? চারা তো আসলে আমার কাছে কোনো অ্যাক্সিস চারা নাই। এটাই হচ্ছে যিনি হচ্ছে উৎপাদন করেন খুব শ্রম দিয়ে কষ্ট করে, না আমরা আসলে নিজেরাই চারা তৈরি করারও একটা শিক্ষা নেব। আজকে আপনার সাথে আমরা শিখে নিলাম কীভাবে টব তৈরি করতে হয়, কীভাবে রোপণ করতে হয়, চারা তৈরি করাটারও একটা প্রসেস আমরা শিখবো এবং সেই প্রসেসটা আমরা আরেকজনের কাছ থেকে শিখে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যখন আবার আপনার এই আঙিনা একদম সবজিতে ভরে উঠবে তখন আবার আমরা আসবো। আপনাকে ধন্যবাদ, আবার আসবেন, দেখবেন সুন্দর সুফলা বাংলাদেশ, নিউ বাংলাদেশ, নিউ ইয়র্কের বুকে এক টুকরো বাংলাদেশ। নিউ ইয়র্কের বুকে ছোট্ট একটা বাংলাদেশ। অনেক ধন্যবাদ। ঈদ স্পেশাল প্রবাস কৃষি আমরা মোট 3টি ভাগে সাজিয়েছি। এর মধ্যে একটি ভাগে আপনারা দেখেছেন কিভাবে মাটি সংগ্রহ করতে হয়, আরেকটি ভাগে দেখেছেন কিভাবে টব প্রস্তুত করতে হয়, আর এই ভাগে আপনারা দেখবেন কিভাবে নিজে থেকেই চারা উৎপাদন করা যায়। আর ঠিক এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের কুইন্সের ক্যামব্রিয়া হাইটসে। গত বছরও আমি ঠিক এই বাড়িতে এসেছিলাম, অনেক অনেক জায়গায় বাড়িটিতে, এবং এইখানে যিনি চাষাবাদ করেন তিনি নিজ হাতে চারা উৎপাদন করেন। নিজ হাতে চারা উৎপাদন করে তিনি তো গাছ লাগানি, পাশাপাশি তার কাছ থেকে অনেকে গাছ কিনে নিয়ে যান, চারা কিনে নিয়ে যান। সুতরাং আপনারা আজকে একদম হাতে কলমে শিখতে পারবেন কিভাবে চারা উৎপাদন করতে হয়। চলুন আমি একটু সেই ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যার বাড়িতে গত বছরও আমরা এসেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও এই মৌসুমে চলে এলাম আপনার বাসায়। জি, অনেকদিন পরে আপনাকে দেখলাম। তো বাসা সব ভালো আছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, তাহলে এই মৌসুমে চারা উৎপাদন চলছে অলরেডি? চলছে, কিন্তু এবার খুব কঠিন অবস্থা। যে কুয়াশা আর যে ঠান্ডা ছিল এতে চারা খুব নষ্ট হয়ে গেছে, এবং কাঠবিড়ালি অনেক অত্যাচার করছে। জাল দিয়ে কোনো রকমভাবে এই চারাগুলো উঠছে আর কি। তো এখন এই চারাগুলো নিয়ে লাগাই দিলে হয়ে যাবে গাছ। এবং এটা বড় বড় লাউ, গতবার দেখছেন হয়তো অনেক বড় বড় বাংলাদেশি লাউ, এগুলো সব বাংলাদেশের জাত। এটা বাংলাদেশের লাউ, এটাকেই সবাই আমাদের বাংলাদেশে বলে স্বাদের লাউ, সেই লাউ এটা। এটা আরো বড় হবে? হ্যাঁ, আরো বড় হবে, অনেক ঝিঙ্গা হয়েছে। হ্যাঁ, আপনার যদি পছন্দ আপনি নিতে পারেন, সমস্যা নাই। গতবার বলেছিলেন কিছুটা বাণিজ্যিকভাবেও চারা উৎপাদন করেন, এবারও কি বিক্রি করছেন বা মানুষজন কিনছে আপনার কাছ থেকে? হ্যাঁ, এবার চাহিদা অনেক, কিন্তু আমি দিতে পারছি না, কারণ এবার চারা উৎপাদন ভালো হয় নাই। কুয়াশায় ঠান্ডায় চারা নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে চারাগুলো আবার নতুন করে আমি দিচ্ছি, তবে অনেকে নিচ্ছে, অনেকের দিচ্ছি, আর অনেকের বলতে যে একটু পরে নেন, আর একটু ধৈর্য ধরে। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরার জন্য বলছি। আমাকে একটু বলেন যে আপনি কি কি ধরনের চারা এবার লাগিয়েছেন? আমি চারা লাগাইছি আপনার বাংলাদেশি 3 পদের লাউ, বড়টা, মিডিয়ামটা, গোলটা, তারপরে হলো মরিচ, আপনার কালো মরিচ, কয়েক রকমের মরিচ আছে, বাংলাদেশি বেগুন আছে, এদেশে বেগুন আছে, তারপরে শসা আছে, করলা। এবার আমরা একটা স্পেশাল এপিসোড করছি, এটা হচ্ছে ঈদে সম্প্রচার হবে, ঈদ স্পেশাল প্রবাস কৃষি। তা এই এপিসোডে আমরা একটু শেখানোর চেষ্টা করছি যাদের খুব আগ্রহ আছে, ইচ্ছে আছে চারা এভাবে রোপণ করবে,
তো অনেকেই তো আমরা বাইরে থেকে চারা কিনে নিয়ে আসি, কিন্তু কেউ যদি চায় যে আপনার মতো সুন্দর করে ঘরে বসেই সে বীজ দিয়ে চারা উৎপাদন করবে, এই টেকনিকটা কি, কিভাবে বীজ দিয়ে চারা উৎপাদন করতে হয়, কি কি প্রসেস, যদি আপনার কাছ থেকে আমরা কিছুটা শিখেও জ্ঞান অর্জন করতে পারি? জি, প্রথমত মানে যে বীজটা ভালো বীজ সংগ্রহ করবেন, করার পরে ওই লাউ বীজ হোক যে প্রকার বীজ হোক, এটাকে 1 রাত্র বা 24 ঘন্টা এটা পানিতে ভিজে রাখতে হবে। ভিজে রাখলে এটা একটু নরম হবে। নরম হয়ে গেলে তারপরে ওই বীজটাকে আবার পানি ফেলে দিয়ে পরে কোনো একটা পাত্রে আপনার ওই যে টিস্যু পেপার পেপারের উপরে আবার একটু আরেকটা পেপার দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে 1 রাত্র রাখবেন, দেখবেন যে বীজ বেরিয়ে গেছে। ওই বীজটা লাগালেই হয়ে যাবে চারা। তো চারাটা যে কিভাবে লাগাতে হবে, উল্টো দিক কোনটা আর সঠিক দিক কোনটা সেটাও অনেকে জানে না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব মানে খুবই কেয়ারফুল। যেরকম মানে করলার বীজ এবং শশা, আপনি কোনটা যে নিচে দিকে দিতে হবে এটা কিন্তু একটু কঠিন অবস্থা। হ্যাঁ, খুব কেয়ারফুল, এটা অনেকেই বুঝবে না। আপনি একটু আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি। যে এইটা সিম, এটা হলো ছোট সিম, ছোট যেটা খুব মানে সবাই পছন্দ করে, ভাজি খাইতে ভালোবাসে, এই সিমটা এটা। একটু দেখাই দর্শকদের। হ্যাঁ। এই যে চমৎকার করে হচ্ছে এই যে পট, এর মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো মাটি, আর ভেতরেই আঙ্কেল আমাকে বের করে দেখালেন, আমি একটু বের করে আবার মাটির নিচে রেখে দেব। এই যে হচ্ছে এই হচ্ছে বীজ, শিম বীজ, এবং এটা খুব ছোট ছোট শিম, তাই না? আচ্ছা আঙ্কেল, এই যে আমি মাটি দিয়ে ঢেকে রাখলাম, তো এটাও পানিতে ভেজানো ছিল 24 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টা পানিতে ভেজানো, মানে ভিজালে বীজটা ইজি ভাবে বের আসে। আচ্ছা, যেরকম এই যে লাউ, হ্যাঁ, লাউর বীজটা দিতে হয় এইভাবে দিলে ওই এইভাবে উঠে আসবে। তখন এটা যখনই হয়ে যাবে আস্তে আস্তে এটাকে এইটা এইভাবে সরাই ফেলতে হবে। অর্থাৎ হ্যাঁ, ও মানে আপন ইচ্ছা সরতে গেলে অনেক সময় নেবে, কিন্তু আপনি যদি আস্তে করে দেখবেন যে সরে গেছে, তো তখন এটা ফেলে দেবেন। আর এই যেমন এই যে এটা হচ্ছে, এটা উঠবে, এই বীজটা উঠবে। হ্যাঁ, এটা উঠবে। অর্থাৎ ও মাটির নিচ থেকে উপরে উঠে আসছে। হ্যাঁ, তার মানে ভেতরে নিচে শিকড় চলে যাচ্ছে। জি। চমৎকার। হ্যাঁ, দেখতেই ভালো লাগছে। হ্যাঁ, তো এইবার শীতে একবার যারা ব্যর্থ হয়েছে তারা চাইলে আপনার কাছ থেকে চারা নিতে পারে। জি। এবং আপনার চারার গুণগত মান বেশ ভালো এবং সব দেশি ভালো জাতের। হ্যাঁ, এই চারাগুলো মনে করেন এটা বাহিরে, কিন্তু ঘরের ভিতরে না। ঘরের ভিতরে যে চারাটা হয়, ওই চারাটা আবার বাইরে যখন লাগায়, ওই চারাটার উপর একটা ঝাঁকি খায়, কারণ চারাটা লম্বা থাকে, ওটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, অনেক সময় মারা যায়। আর আমার যে চারাটা, এটা বাইরে মানে ঝড় বৃষ্টি ওর উপর দিয়ে অনেক অত্যাচার হয়ে গেছে, যার ফলে ও হেন টিকে আছে, মাটিতে লাগালেই হয়ে যাবে। এবং ঘরের চারা থেকে আপনার বাইরে উৎপাদন করা চারা হচ্ছে অনেকটা শক্তপোক্ত, অনেক শক্তিশালী। অনেক ধন্যবাদ আমাদের এই ঈদ স্পেশাল প্রবাস কৃষির এই বিশেষ এপিসোডে অংশ নেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঈদ স্পেশাল প্রবাস কৃষিতে আমরা মোট 3টি ভাগে ভাগ করেছি। একটি ভাগে আপনারা মাটি সংগ্রহ দেখলেন, আরেকটি ভাগে আপনারা দেখলেন কিভাবে টব প্রস্তুত করতে হয়, আরেকটি ভাগে একদম হাতে কলমে শিক্ষা পেলেন কিভাবে চারা উৎপাদন করতে হয়। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি ছোটোখাটো বাগান থেকে থাকে, আপনিও যদি কৃষি কাজ করে থাকেন, তাহলে আর অপেক্ষা কেন, পর্দার দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রবাস কৃষি টিম চলে আসবে আপনার আঙিনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ATV USA। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।